মাধবী খুশিতে সিস্তায় লুটিয়ে পড়ে। সিস্তা থেকে উঠে রুহেলের উদ্দেশ্যে বলল, আজ এসএসসির রেজাল্ট দিয়েছে জানেন? হুম, কিন্তু তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? পরীক্ষার দিকেও ছিল তোমার পরিচিত? আমি গোল্ডেন এ+ পেয়েছি। রুহেল অবাকে চরম পর্যায়ে। কি বলছে মাধবী? হাঁ হয়ে তাকিয়ে থাকলো মাধবীর দিকে। মাধবী আবার বলল, অনেক কষ্ট করে এই ফলাফল অর্জন করেছি আমি। বলতে পারেন স্বপ্নগুলোর একটা ধাপ পার করলাম। তুমি পরীক্ষা দিয়েছিলে কোন স্কুল? বাসার কাছে বাবা স্কুলে পড়েছিলাম। প্রাইভেট পড়তে কার কাছে? স্কুলেই মন দিয়ে পড়া বুঝে নিতাম। আর এরপরেও না বুঝতে পারলে আপনি যখন সাবিহাকে পড়াতেন, আড়ালে দাঁড়িয়ে আপনার পড়া শুনতাম। রুহেলের চোখ ছলছল করছে। হয়তো এক্ষুনি দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়বে। সেজন্যই ইচ্ছাকৃতভাবে মাধবীর থেকে মুখ ফিরিয়ে নিয়ে ওয়াশরুমে চলে যায়। একে তো ওকে কাজের মেয়ে ভেবেছিল ওই বাসার। এরপরে ওর আশেপাশে ঘুরঘুর করতো বলে একটা সময় খারাপ মেয়েও ভেবে নিয়েছিল। অথচ এই মেয়ের অন্তরে ছিল অন্য উদ্দেশ্য। আবার মাধবীকে অশিক্ষিতও ভেবেছিল। নিজের বউ শিক্ষিত হোক কে না চায় এই আধুনিক যুগে। এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে রুহেলের। কিছুটা সময় একা থেকে ওয়াশরুম থেকে বের হলো রুহেল। এসেই দেখলো মা মেয়েতে পরীক্ষা পাশের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। রুহেল মাধবীর দিকে এক নজর তাকিয়ে বাহিরে চলে গেল। রুহেলের এভাবে চলে যাওয়ায় মাধবী একটু অবাক হলো। উনি এভাবে এড়িয়ে চলে গেলেন কেন? ঘন্টা দুয়েক পর রুহেল ফিরে আসলো, হাতে এক প্যাকেট মিষ্টি। এসেই প্রথমে মিষ্টির প্যাকেট খুলে নিজ হাতে মাধবীর দিকে মিষ্টি এগিয়ে দেয়। রুহেলের এমন কাণ্ডে মাধবী খুব লজ্জা পায়। মাধবীকে এমন লজ্জা পেতে দেখে রুহেল, লজ্জার কি হলো? আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাক? মাধবী মিষ্টি মুখে নেওয়ার সময় রুহেল হাত দিয়ে মাধবী ঠোঁট ছুঁয়ে দেয়। মাধবী লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। অন্য রকম এক অজানা শিহরণ বয়ে যাচ্ছে তার ভিতরে। ধ্যান ভাঙল ফারুকের কথায়। কিরে, কিসের মিষ্টি খাওয়াচ্ছিস ওকে? বাবা, আমার এই ছাত্রী গোল্ড। বাবা, এত দুঃখের সংবাদের মধ্যে একটা ভালো খবর আসলো তাহলে। এখন আগে খেয়ে নাও, পরে মিষ্টি খেও। হ্যাঁ তাই তো, খোদাই পেট জ্বলছে। একটা পরিবার এত অমায়িক, এত ভালোবাসা পেতে ভাগ্য লাগে। মানুষের টাকা থাকলেও সুখ থাকে না, অথচ এরা অভাবকে পাত্তা না দিয়ে সবকিছুতে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেই হয়তো এত সুখে আছে। সবই আল্লাহর মেহেরবানি। রাতে ফারুক ঘুমিয়ে যাওয়ার পর পাঁচজন একসাথে গল্প করতে বসে। সারা মাধবীকে বলল, আচ্ছা, তুই যে পরীক্ষা দিয়েছিস কখনো বলিসনি কেন? ভেবেছিলাম রেজাল্ট খারাপ হয়ে যাবে, তাই লজ্জায় বলিনি। আমি নিজেও জানতাম না ও নিজের মাঝে এত রহস্য লুকিয়ে রাখে। ভালোই হয়েছে, আমরা সারপ্রাইজড হয়েছি বটে। মাঝে মাঝে অন্যরকম বিনোদন লাগে, তাহলে মন ভালো থাকে। ফাহাদ ভাবির ভালো রেজাল্ট শুনে আজ একটু খুশি হয়েছে বটে, সেজন্যই বলল, তা ভাইয়া, ছোট আপুকে পড়াশোনা করাবি না? কেন করাবো না? ওর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করার আমি কে? হ্যাঁ পড়াবি, তবে ও যেখানে পড়তে চাইবে সেখানে দিস। তা ছোটাপু, তোমার শুভাকাঙ্ক্ষী কেউই নেই দুনিয়ায় যে এমন খুশির খবরটা তাদের জানানো যায়? আছে আমার একমাত্র মামা। মামা খুব ভালো। কোথায় থাকে, কি করে? 1.5 বছর আগে উনি ইতালি চলে গিয়েছিল। এখন ওখানে বিল্ডিং বানানোর কাজ করে। জানি খুব কষ্ট হয় ওনার, তবে বাসায় এখন ভালোই টাকা পাঠাতে পারে। আর তোমার বাবা মা? নিহার কাছে বাবা মায়ের কথা শুনতেই একদম চুপসে যায় মাধবী। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, তবুও বলল, আমি বাবা মাকে কখনো দেখিনি। আমার নানির কোলে বড় হয়েছি আমি। নানি মারা যাবার পর থেকে মামার কাছে চলে আসি। মা বাবা কি মারা গেছে? বাবা মারা গেছেন, গ্যাস সিলিন্ডার নাকি বিস্ফোরণ হয়েছিল। সে আমার জন্মের কিছুদিন পর। বাবাকে বাঁচানো যায়নি, পুরো নাকি দগ্ধ হয়ে গিয়েছিল। বাবার পোড়া লাশ দেখে দাদি স্ট্রোক করে মারা যায় সেই দিনই। বাবাই দাদির একমাত্র ছেলে ছিল বলে হয়তো সহ্য করতে পারেনি। আর দাদা তো আগেই মারা গিয়েছিল। ব্যাস, হয়ে গেলাম এতিম। আপনি, আপন সবাই একসাথে চলে গেছে আল্লাহর কাছে। মাধবী খুব কাঁদতে লাগলো। সারা ওর মাথা নিজের ঘাড়ের উপর নিয়ে সান্ত্বনা দিচ্ছে। এই সময় রুহেল আবার জিজ্ঞেস করলো। আর মা, কি হয়েছে ওনার? মাধবী ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে রুহেলের দিকে। রুহেল বুঝতে পারছে মাধবী কষ্ট পাচ্ছে, তবুও বলল, আমার জানাটা দরকার মাধবী। বাবা মারা যাওয়ার কিছুদিন পরে মামির ভাইকে খুনের দায়ে মায়ের জেল হয়। আর জেলখানায় মা অসুস্থ হয়ে মারা যায়। মা নাকি মামির ভাইকে খুন করেছে। মামির ভাই নাকি মায়ের সম্মানহানি করতে চেয়েছে, তাই মা তাকে খুন করেছে।
আমি এসব মামার কাছে শুনেছি। কাঁদতে কাঁদতে গলা ভেঙে গেছে মাধবীর। সারা বলল। থাক, মায়ের কথা বলতে হবে না, আমি তো তোমার মা। মাধবী আর কিছু বলল না, সারার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। ফাহাদ আগেই বেরিয়ে যায়, তাই রুহেলও বেরিয়ে যায় রুম থেকে। ঘুম আসবে না হয়তো, মেয়েটার দুঃখী মুখটা চোখের সামনে ভাসছে। কত কিছু সহ্য করছে ছোট্ট জীবনে। হয়তো ওর জন্মদাত্রী আরও কষ্ট পেয়ে মারা গেছে, যেটা বলতে চাইছে না সে, কিন্তু জানার জন্য মনটা ছটফট করতে থাকে রুহেলের। পরের দিন থেকে যে যার মতো কাজ শুরু করে। মাধবীও রাতে ঘন্টাখানেক কেঁদে ঘুমিয়ে গেছিল। ঘুম থেকে উঠে আবারও স্বাভাবিক জীবন শুরু করে, যেন গত রাতে কিছুই হয়নি। আবার সবাই হাসি খুশি সব সামলাতে থাকে। 10টা দিন ভালোই কেটে যায়। সেদিন কাজ করছে সারা আর মেহেদি, সে কেউ ছিল না। এমন সময় কলিং বেলের শব্দে সারা দেখতে গেল কে এসেছে। মুখ পরিচিত বলে দরজা খুলে ভিতরে আসতে দেয় সারা। কথাবার্তার এক পর্যায়ে মেয়েটা বলল। গয়নাগুলো কি এই পিচিটা বানায়? ওই করে, ধৈর্য আছে ওর। কে হয় ও আপনার? আমার ছোট মেয়ে। পা, আপনার সব ছেলে মেয়ে দেখছি কাজে। আল্লাহর রহমতে সবাই অনেক। গয়নার ডিজাইনগুলো ভালো লেগেছে, একদম নতুন নতুন স্টাইলের। ওকে আমার বুটিকের শোরুমের গয়না বানানোর কাজে দিতে চাচ্ছি। বিভিন্ন জামা বা শাড়ির সাথে ম্যাচিং গয়না পেলে আমাদেরও বিক্রি ভালো হবে, আর ন্যায্য মূল্যও দিব আপনাদের। ওর বাবা বাসায় আসুক, আগে কথা বলি, এরপর না হয় ভাবা যাবে এই প্রস্তাব সম্বন্ধে। মাধবী খুব খুশি হয়েছে, তবুও মনে একটা ভয়, রুহেল রাজি হবে কিনা। ছাদে সবাই ঘুমিয়ে পড়েছে, মাধবীও ঘুমিয়েছিল। কিন্তু মাঝরাতে হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বলে বাইরে এসেছিল। তখনই রুহেল ওকে জিজ্ঞেস করলো ছাদে যাবে কিনা। মাধবী কি বলবে ভেবে না পেয়ে শুধু উপরে নিচে মাথা উঠালো আর নামালো। ওদের বাসাটা 7 তলা, ছাদে উঠতে কষ্ট কম হয়। তাছাড়া ছাদ রাতেও খোলা থাকে, কেননা ছেলে কোঠার একটা ঘর আছে, যদিও একজন থাকে, কিন্তু এত রাত জেগে থাকার সম্ভাবনা কম। ছাদে আসতেই প্রাকৃতিক হাওয়ায় মনটা জুড়িয়ে দিল। ভিতরে ভ্যাপসা গরম, অস্থির লাগছিল মাধবীর, অথচ ছাদে কতটা প্রশান্তি নিয়ে এসেছে। যে পাশে একটা ঘর আছে ওই পাশে টবে অনেকগুলো গাছ আছে। বোঝাই যাচ্ছে যিনি থাকেন উনি খুবই শৌখিন। বেশ কয়েকটা গোলাপেরও গাছ আছে, যার একটাই গোলাপ ফুটেছে। মিষ্টি ঘ্রাণ মন ভালো করে দেয়। রুহেল ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। মাধবী একবার রুহেলের দিকে তাকিয়ে দেখল, এরপর ধীর পায়ে হেঁটে গেল। একটু লজ্জা লাগছে, এই প্রথম ওরা একসাথে একা এসেছে। মাধবী কাছে যেতেই রুহেল বলল। খুব কষ্ট হচ্ছে তাই না? কিসের? চোখ দুটো বসে গেছে, এত হাতের কাজ করো না। ঠিক আছি আমি। তুমি ঠিক থাকলেও আমি ঠিক নেই। তোমার গভীর চোখের মায়া হারিয়ে যাচ্ছে। আমি চাই না তুমি গয়না বানানোর অতিরিক্ত চাপ নাও, পড়াশোনা তো করতে হবে। মাধবী রুহেলের দিকে আর চোখে তাকালো। ছেলেটা তাকে নিয়ে এত ভাবে, অথচ সে মনে করে রুহেল ওকে বিয়ে করে বিরক্ত। অথচ অপ্রকাশিত কেয়ারিং যে তার মধ্যে থাকতে পারে মাধবী কখনো ভেবে দেখেনি। মাধবী বলল। আমি এখনো পড়াশোনা শুরু করিনি, আর দিনের বেলায় যতটুকু সম্ভব ততটুকু কাজ করি। চোখে এক্সট্রা প্রেশার দিই না তো। তাছাড়া আপনি নিজেও অক্লান্ত পরিশ্রম করেন। আপনাকে রোদে গরমে কাজে পাঠিয়ে আপনার উপর আমাকে বহন করার মানসিক প্রেশার দেওয়ার কোনো মানেই হয় না। আমি তো আয় করি নাকি? হ্যাঁ, আয় করেন, কিন্তু সেভ করা উচিত। কেননা কোচিং করছেন, কিছুদিন পর ভর্তি যুদ্ধে নামবেন। ফর্ম তোলা, পরীক্ষা দেওয়া, টাকার প্রয়োজন আছে। তাছাড়া কোথাও চান্স পেলে সেখানে ভর্তি হতেও তো অনেক টাকা লাগবে। আমি যদি কিছু করে সবার কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করি, তাহলে কি খুব ক্ষতি হবে? বাইরে গিয়ে কাজ করার দরকার নেই। যদি অর্ডার নিয়ে বাসায় এসে সুযোগ সুবিধা মতো কাজ করার সুযোগ দেয়, তাহলে এদের সাথে কাজ করিও। মাধবী চুপ থাকে। এই রাগী ছেলেটা কিনা আজ তার জন্য ভাবছে, তার খেয়াল রাখছে। মনে মনে খুশি হলো মাধবী। মনে একটু সাহস নিয়ে রুহেলের ডান হাত নিজের হাত দুটো দিয়ে চেপে ধরে। রুহেল নিজেও চোখ দুটো বন্ধ করে নেয়। মাধবীও লজ্জায় চোখ বন্ধ করে। মাধবী শুধু বলল। ভরসা রাখবেন, আমি নিজের ক্ষতি করে কোনো কাজ করব না। এটা বলে রুহেলের হাত ছেড়ে দিয়ে দৌড়ে নিচে নেমে যায় মাধবী। রুহেল বুঝতে পারলো মাধবী চলে গেছে, তাই দূর থেকে বলল। যাবে নিয়ে যাবে না। কে শোনে কার কথা? মাধবী একদম ধরাছোঁয়ার বাইরে। রুহেল ভাবল ছাদে আসার সময় দরজায় তালা দিয়ে এসেছে,
দরজা খুলতে না পারলে বাইরে দাঁড়িয়ে থাকবে মেয়েটা, তাই তাড়াহুড়ো করে নিজেও নিচে নেমে গেল। রুহেল দেখল মাধবী একপাশে দাঁড়িয়ে আছে গুটিসুটি মেরে। ভালোই লজ্জা পেয়েছে তাহলে, ভেবে মনে মনে হাসল। কিছুক্ষণ পর দুষ্টু বুদ্ধির উদয় হলো। আর একটু লজ্জা দেওয়াই চাই ভাবতেই সিঁড়িঘরের লাইট অফ করে দেয় রুহেল। মাধবী চমকে উঠে। রুহেল তখনই মাধবীর ঘাড়ে ঠোঁট রাখে। মাধবী আরও কাঁপতে শুরু করলো। তখনই রুহেল মাধবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, আমার কাজল চোখের বউ। বলেই মাধবীর কানে হালকা কামড় দেয়। মাধবী আরও কাঁপতে থাকে। তখন রুহেল দরজা খুলে ভিতরে চলে যায়। মাধবী না পারছে নড়তে, না কিছু বলতে, এক জায়গায় স্ট্যাচু হয়ে ঠাই দাঁড়িয়ে আছে। রুহেল বলল, ভেতরে এসো, লোকে দেখলে খারাপ ভাববে। মাধবী চোখটা খুলে একদম ঘরের ভেতরে দৌড়ে চলে আসে। জীবনের প্রথম প্রেমের পরশ পড়েছে শরীরে। অন্যরকম মাদকতা কাজ করছে। মনের ভেতর অস্থিরতা বেড়ে গেছে। কিভাবে এই অস্থিরতা থেকে মুক্তি পাবে সে নিজেও জানে না। মাধবীর ছোট্ট হৃদয়ে এখন হরেক রকমের স্বপ্নের জাল বুনছে। বিশেষ করে একই বাড়িতে থেকে কাছাকাছি যেতে না পারার জন্য খারাপ লাগা তৈরি হয়েছে। শুধু মন চায় কাছাকাছি চাই, ভালোবেসে করি আপন তোমায়। ওই সুনীল আসমানে হায়, ডানা মেলে ওর দুজনায়। চল প্রজাপতির পাখনা লাগায়, ভাসবে রঙের দুনিয়ায়। ভ্রমর হয়ে ফুলের মতো খায়, ফুলের মাঝে স্বপ্নের বাসর সাজে। শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকতে চায়, ভালোবাসা দিয়েই করবো জয় তোমায়। কথাগুলো বলে রুহেল তার রুমে চলে যায়। আর মাধবীও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর ফারুককে খুব চিন্তিত দেখল সারা। মুখ মলিন দেখে অস্থির হয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? ফারুক কিছু না বলে মুখ ভার করে নেয়। কিছুক্ষণ সারা ফারুকের উত্তরের আশায় তাকিয়ে থাকে। উত্তর না পেয়ে নিরাশ হয়ে মন খারাপ করে ফেলে। তখন ফারুক বলে, আমি বাবা হওয়ার অযোগ্য, তাই না? কখনো কি তোমার সন্তানেরা অভিযোগ করেছে? ভালোবেসে তোমায় বিয়ে করেছিলাম বলে সব কিছু থেকে বঞ্চিত করেছিল আমার বাবা। আমার দুঃখ সময়ে তুমি আমায় ছেড়ে অন্য কারো হাত ধরোনি। ধনির ঘরের আদরের দুলালি আমার ঘরে এসে সারা জীবন খেটে খেটে বুড়ি হয়ে গেল, তবু একবারও অভিযোগ করোনি কিংবা এই সিকিউরিটি গার্ডকে হেলা করোনি। কখনো আর 5টা স্বামীর মতো তোমায় সুখে রাখতে পারিনি, তবু হাসি মুখে সবসময় আমার সঙ্গ দিয়ে গেছো। অভাবে ভালোবাসা নাকি জানা দিয়ে পালাই, কিন্তু তোমাকে দেখে কখনো মনেই হয়নি তুমি পালিয়ে যাবে। ভালোবাসার টান কতটা তোমার কাছ থেকে শিখেছি, কিন্তু সন্তানেরা হয়তো আমার প্রতি বিরক্ত, কারণ তাদের কোনো চাহিদা আমি পূরণ করতে পারিনি, বরং তাদের জীবন সংগ্রামে ফেলে দিয়েছি। সারা এবার কেঁদে ফেলল। কিছুক্ষণ কেঁদে হালকা হয়ে ফারুকের হাত ধরে বলল, ওরা তোমাকে ভয় পায়। কারণ আমি ওদের শাসন ছাড়া কিছুই করিনি। করবে বা কীভাবে? সামর্থ্য অভাবে ওদের সামনে দাঁড়াতেই লজ্জা লাগতো। ভালোবাসার সাহস হয়নি কখনো। আজ হঠাৎ এসব বলছো যে? মনটা খুব খারাপ লাগছে, তাই না? আমার বড় ছেলেটা বিয়ে করেছে, অথচ আমি জানতেই পারলাম না। আমি জানলে কি ওদের তাড়িয়ে দিতাম? ফারুক, আমি বাচ্চাদের দায়িত্ব নিতে পারি না বললে হতো এই লুকোচুরি। সারা কিছু না বলে কাঁদতে শুরু করলো। বাচ্চারা তোমায় ভয় পায়, সেই জন্যই হয়তো তোমাকে বলতে সাহস পায়নি। সারা ভেবে না পেয়ে ফারুককে বলল, তুমি কেন জানাওনি? তুমি কি ভয় পাও? সাহসে কুলায়নি। যদি রাগ করে বসো, ভেবেছিলাম ওরা বড় হয়ে যাক, নতুন করে আবার বিয়ে দেব, তখন না হয় সবাইকে জানাতাম। বিয়ে মানুষের একবারই হয়, জানো না? ও তো শখ করে বিয়ে করেনি, জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। জোর করে বিয়েটা মানা যায় না, রুহেলও মানতে পারেনি। এখন হয়তো মেয়েটার গুণ দেখে পছন্দ করতে শুরু করেছে। আলোর ইচ্ছেতে এই বাঁধন, ভালোবাসা তৈরি হবেই। কিন্তু তুমি কি করে বুঝলে ওরা স্বামী স্ত্রী? রাতে দেখলাম দুজনকে একসাথে, আর ওদের কিছু কথাও শুনেছি। আমি তো রুহেলকে চিনি, বিয়ে না করলে এমন করতে রাতের অন্ধকারে মাধবীর সাথে বাড়ি হতো না, হয়তো ছাদে গিয়েছিল একসাথে। আল্লাহ যেন ওদের কবুল করে নেয়, কিন্তু এইবার নেহার বিয়েটা দেওয়া উচিত। ভালো পাত্র কোথায় পাবো? মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিতে চাই না। একজন আছে যে নেহাকে পছন্দ করে, পরিবার ভালো, ছেলেও নতুন জব পেয়েছে, নেহাকে আগে থেকেই পছন্দ করে। তবে নেহা বিয়ে করতে নারাজ, নাকি চাকরি না পেলে বিয়ে করবে না, অথচ ছেলেটা নেহাকে পড়াতে চায়। তুমি এসব কোথা থেকে জানলে? যেদিন তোমরা বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলে,
সেদিন ফোন দিয়ে এসব বলেছে। আগামী কিছুদিন পর দেখা করতে চেয়েছে, বাসায় এসে পরিবার সহ আসতে চেয়েছে, কিন্তু নেহা না করে দিচ্ছে। পারলে মেয়েকে বোঝাও, বিয়ের পর কষ্ট করে হলেও পড়াশোনা বন্ধ করাবে না, এই শর্তে যেন বিয়েটা করেই নেয়। সারা মানসিক অশান্তিতে ভুগছে মেয়েকে নিয়ে, তাই ফারুক বলল, নেহা রাজি হবে, আমি বললে ও কথা ফেলবে না। কিন্তু ছেলেটাকে যদি নেহা অপছন্দ করে তাহলে ওর বিয়েও ঘরে দেব না। ফারুকের স্পষ্ট জবাব, যা সারার হতাশা বাড়িয়ে দেয়। বয়স হলে অযথা দুশ্চিন্তা বাড়ে আর কি। হঠাৎ ফারুক বলল, ছেলের বউকে আলাদা ঘর দেওয়াটা প্রয়োজন, কিন্তু কিভাবে দিব? আমরা কি বাইরে থাকলে ভালো হবে? তুমি যা ভালো মনে করো, তবে আরো কিছুদিন সময় নিলে ভালো হবে। একেবারে স্বপ্নের মতো লাগছে মাধবীর কাছে। চট্টগ্রাম কলেজে সবাই চাইলেই চান্স পায় না, অথচ এটা তার ছোটবেলার স্বপ্ন ছিল। রুহেলের পরিবারে এসে তার স্বপ্ন পূরণ সম্ভব হয়েছে। মনে মনে হাজারবার সালাম দিল রুহেলও নতুন বাবা আর মাকে। এরা এত ভালো একটা পরিবার, যারা একটা অনাকাঙ্ক্ষিত বিয়েকে হাসি মুখে মেনে নিয়েছে। ওদের মতো আল্লাহ ভীরু পরিবার এই প্রথম দেখেছে। শুক্রিয়া করে অনেক। অনাথ হওয়ার পরও আল্লাহ এত ভালো বাবা মা দিয়েছে ভেবে দিনগুলো ভালোই কাটছে। নতুন ক্লাস, নতুন পড়া, নতুন কাজ, যত ছোটই হোক না কেন কাজকে কখনো হেলা করতে নেই। ওদিকে যে যার মতো ব্যস্ত জীবন। এরই মধ্যে নেহার বিয়ের সম্বন্ধ প্রায় পাকা। বিয়ের ডেট ফিক্সড করা হয়ে গেছে, কিন্তু নেহার এই বিয়েতে কোনো মত নেই। নেহার শুধু মনে হচ্ছে বিয়ের ফলে সে পরাধীন হয়ে যাবে। তার আর ব্যাংকে চাকরি পাওয়া হলো না। সব স্বপ্ন জলাঞ্জলি দিতে হচ্ছে বাবার জন্য। কিন্তু আবির, সেও যদি তার কথায় খেলাপ করে, তখন তার কী বা হবে? সে অনিশ্চিত ভবিষ্যতের ভয়াল থাবার কথা চিন্তা করে অসুস্থ হতে থাকে। মাধবী এসে নেহার চুলে তেল দেওয়া শুরু করলো রাতের বেলায়। নেহা এক প্রকার চমকে গিয়ে মাধবীর দিকে তাকালো। মাধবী বলল, কি নিয়ে এত ভাবছেন আপু? আমায় কি শেয়ার করা যাবে? নেহা উদাসীন হয়ে বসে থাকে। এক পর্যায়ে কাঁদতে শুরু করলো। মাধবী ভাবলো আপু বললে বলতেও পারে, তাকে সময় দেওয়া উচিত। এই ভেবে নেহার সবগুলো চুলে তেল লাগিয়ে দেয়। তেল দেওয়া শেষ করে চুল আশ্রে বেনি গেঁথে দেয়। পরে বলে, কি বিশ্রী অবস্থা দেখেছেন চুলের, একদম জট বেঁধে গেছে। আর চুল কি হবে? এখন তো সংসার নিয়ে ব্যস্ত থাকতে হবে। মন খারাপ করবেন না আপু, হয়তো আপনিও শূন্য থেকে শুরু করতে পারবেন। তাছাড়া আবির ভাইকে ভালোই মনে হয়েছে, আড়াল থেকে কথা শুনেছি আমি। সব থেকে বড় কথা, উনি ভালোবাসেন আপনাকে। ধরেন আপনার উন্নত বিয়ে হলো, সেই ছেলে আপনাকে ভালো না বেশে অত্যাচার করতেও পারে। সবকিছু ভেবে দেখে আপনি মন থেকে মেনে নিন আপু। মাধবীর কথাগুলো একদিক দিয়ে ঠিক, তবুও নেহার খারাপ লাগা শুরু হয়। নেহা শুধু মাথা নেড়ে সায় দেয় মাধবীর কথায়, বুঝিয়ে দেয় মেনে নিবে সেই বিয়েটা। 2 দিন পর সম্পূর্ণ ঘরোয়াভাবে নেহার বিয়েটা দেওয়া হয়। অনুষ্ঠানের খরচ নেহার বাবার নেই, এটা আবির বুঝতে পেরেছিল নিশ্চয়ই, তাই তো নেহাকে বিয়ের আগে বলেছিল। যে বিয়েতে সবচেয়ে খরচ কম, সেই বিয়ে সবচেয়ে বরকতময়। ফারুক আলীকে হয়তো বেশি খরচ করতে হয়নি, তবুও মেয়ে জামাইকে যথার্থ সম্মান করে। আবির মাত্র 4 জন বরযাত্রী এনে বিয়ে করলেও নেহাকে একদম মনের মতো করে বউ সাজিয়ে নিয়ে যায়। তবে বেনারসি ছিল কমলা রঙের, যা কিনা নেহার পছন্দের রং। কোনো রকম হইহুল্লোড় ছাড়া নেহাকে শ্বশুরবাড়ি বিদেয় করে দেয় ফারুক আলী। বোনকে ছাড়া ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে রুহেলের। কখনো ভাই দুটো বোনকে ছাড়া থাকেনি, তাই বিদায় বেলা নেহার 2 হাত 2 ভাই ধরে অঝরে কাঁদছিল। মাধবী দূর থেকে এসব দেখে নিজেও খুব কেঁদেছে। মাধবীর শুধু মনে হচ্ছিল, ইস, তারও যদি মা বাবা ভাই থাকতো, তাহলে হয়তো এভাবেই ভালোবাসতো। আল্লাহ হয়তো সবাইকে সব কিছু দেয় না, দিলে মানুষ আল্লাহকে ভুলে যেত। নেহার বিয়ের 5 দিন পর রুহেলের এইচএসসির রেজাল্ট দেয়। রুহেল নিজেও গোল্ডেন পেয়েছে। মাধবী আজ এত খুশি হয়েছে যে ঈশার নামাজের পর 2 বারে 4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে। মাধবী নিজের জমানো টাকায় পায়েসের উপকরণ আনতে বলে। সারা খুশি হয়ে পায়েস রান্না করে সবার জন্য। সবার খাওয়া শেষ হলে রুহেল বলল, এটা ক্ষণিকের খুশি। যদি ভালো জায়গায় চান্স না পায় তাহলে আনন্দ বৃথা যাবে। আল্লাহ চাইলে আপনি ইনশাআল্লাহ পারবেন, কেন হতাশ হচ্ছেন? তবুও অতীতে যা হয়ে গেছে তা নিয়ে আফসোস করবেন না, আবার ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। বর্তমান নিয়ে সুখে থাকুন, কেননা আপনার আমার ভবিষ্যৎ কেউ জানে না। কেউ কখন মৃত্যু আসে জানি না,
তাহলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করার কি কোনো মানে আছে? রুহেল কিছু বলতে চেয়েও বলল না, মনে মনে ভাবল। এই মেয়েটার প্রতিটি কথায় প্রশান্তি মেলে। পড়াশোনা বাড়িয়ে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। মাধবীর সাথে কয়েকবার চোখাচোখি হলেও রুহেল বেশি কথা না বাড়িয়ে নিজের শোবার জায়গায় গিয়ে শুয়ে পড়ে। মেয়েটা অনেক ভালো, তবুও মনটা খারাপ লাগে। হয়তো সারাদিনের ক্লান্তিতে অদ্ভুত খারাপ লাগাগুলো তৈরি হয়। সময় প্রবাহমান, সময় বদলে যাচ্ছে, জীবনের চাহিদাও পরিবর্তন হচ্ছে। আগে যা ভালো লাগতো এখন সেটা হয়তো ভালো নাও লাগতে পারে। মাধবীর সাথে নেহার ফোনে কথা হয়। নেহা শুধু একটা কথাই বলে, শ্বশুরবাড়ি মেয়েরা যে স্বপ্ন নিয়ে যায় সবার সেই স্বপ্ন পূরণ হয় না। সেই সব দুর্ভাগাদের মাঝে হয়তো আমিই একজন। মাধবী আর কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। কিভাবে জিজ্ঞেস করবে? বুঝতেই পারে না তার একমাত্র ননদ সুখে নেই। তবে আবির নাকি অনেক ভালো, খুব কেয়ার করে। সারাদিন পরিশ্রম করে একটা মেয়ে বাবা মায়ের ঘরে যে সুখ পায়, শ্বশুরবাড়িতে সবাই সেটা পায় না। কিন্তু কিছু বলার সাধ্য মেয়েদের নেই। স্পষ্ট জবাব দিলে মেয়ে হয়ে যায় তর্ককারী বেয়াদব বউ, আর নীরবে সহ্য করলে মিনমিনে শয়তান। রাতের বেলায় ছেলের কান ভাঙায়। শ্বশুর শাশুড়িকে কখনো কোনো কাজ করে খুশি করা যায় না, অতিমাত্রায় ভালো শ্বশুর শাশুড়ি ছাড়া। মাস তিনেক পর রুহেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে পরীক্ষা দেয়। রুহেলের বিশ্ববিদ্যালয়ে 3টা সাবজেক্টে মেরিটে চান্স পায়, প্রাণী বিজ্ঞান, কেমিস্ট্রি আর ফার্মেসি। রুহেলের মনের মতো একটা সাবজেক্টও হয়নি এগুলো। কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখে হতবাক হয়ে যায় রুহেল। 10ম হয়েছে সে। এত ভালো ফলাফল করবে আশাও করেনি। আল্লাহ যখন যাকে দেয় 2 হাত ভরে দেয়, ব্যাপারটা এরকমই। রুহেল বাসায় এসে মাধবীকে কোলে তুলে ইচ্ছে মতো ঘোরাতে শুরু করে। এই দ্বিতীয়বারের মতো মাধবীর এত কাছাকাছি এসেছে রুহেল। নিজের মতো আনন্দ প্রকাশ স্বরূপ মাধবী ঠোঁটে একটা কিস দিয়ে বসে। 1 লজ্জা, 2 উত্তেজনা। মাধবী চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ রুহেল মাধবীকে কোল থেকে নামিয়ে জড়িয়ে ধরে বলে, আচ্ছা, তুমি আমার থেকে দূরে থাকতে পারবে? না, কিভাবে পারবো? আমি বইটা চান্স পেয়েছি, সেখানে ভর্তি হব। তুমি এখন থেকে একা একাই থাকবে, আর আমি মেসে। মাধবী খুশি হয়, কিন্তু মন খারাপ করে বলল, আপনি ওখানে গিয়ে মডার্ন মেয়ের প্রেমে পড়ে যাবেন না তো? ঘরে সুন্দরী বউ রেখে বড় মহিলা দেখে পাপ কামিয়ে কি করব? তাই একদিন সব সুখ এনে দেব তোমায়, ইনশাল্লাহ। সেদিন আমাদের মিলন হবে, আল্লাহ চাইলে। মনের সাথে মন, আত্মার সাথে আত্মা। অবশেষে কয়েকদিন পরে মা বাবার থেকে বিদায় নিয়ে রুহেল ভর্তি হতে চলে যায়। মাধবীর শুধু অপেক্ষার প্রহর গুণা বাকি। মাঝে মাঝে আসবে ছেলেটা, শুধু পথ চেয়ে বসে থাকতে হবে। তবে চোখে রঙিন স্বপ্ন। রুহেলের ভালোবাসা একদিন পরিপূর্ণ হবে মাধবীর জীবন। শুধু কিছু সময়ের অপেক্ষা। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে কিছু কষ্ট দিয়ে পরীক্ষা করব, কিন্তু যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে বৃহৎ পুরস্কার। আর সেই পুরস্কার মাধবী ও রুহেলও পেয়েছে। 6 বছর পরে আজ মাধবী ও রুহেলের ফুলসজ্জা। দীর্ঘ প্রতীক্ষার শেষে আজ মিলিত হবে দুটি দেহ, দুটি অন্তর। রুহেল পড়াশোনা শেষ করে জব করে, আর মাধবী অনার্স ফাইনাল দিবে সামনে। সাথে পরিচালনা করছে বুটিকের একটি প্রতিষ্ঠান। আর মাধবীর প্রতিষ্ঠানে কাজ করে 100টি মেয়ে। মেয়েরা বাসায় বসে তৈরি করে, আর ফাহাদ ও ফারুক কিছু লোকের মাধ্যমে তা ডেলিভারি দেয়। ফাহাদ অনার্স শেষ করেছে, চাকরির জন্য চেষ্টা করছে। নেহার একটা ছেলে হয়েছে, 3 বছর। নেহাও পড়াশোনা শেষ করে ব্যাংকে জব করছে। বিয়ের পর একটা মেয়ের স্বপ্নে বা লক্ষ্যে পৌঁছাতে তার স্বামী শ্বশুরবাড়ির সাপোর্টটাই গুরুত্বপূর্ণ। নেহা সেই সাপোর্ট পেয়েছে আবিরের থেকে। নেহার লক্ষ্যে পৌঁছাতে আবিরের সাপোর্ট ছিল সবচেয়ে বেশি। আর হ্যাঁ, কথায় আছে না, আল্লাহর বিচার আল্লাহই করেন। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আজ আপনি যেটা করবেন, একদিন সেটাই অন্য কোনোভাবে, অন্য কোনো রূপে ফিরে পাবেন। মাধবী চলে আসার কিছুদিন পরে সাবিহা একটা ছেলের সাথে নোংরা সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর কাছে ধরা খেলে বিয়ে দিয়ে দেয়। সে ঘটনার ধাক্কা সামলাতে না পেরে লজ্জায় দিশেহারা হয়ে সাবিহার মা মাধবীর মামি অসুস্থ হয়ে দীর্ঘদিন মৃত্যুর যন্ত্রণা ভোগ করে মারা যায়। আর মাধবীর মামা এখনো বিদেশে থাকেন, তবে দেশে আসলে মাধবীর কাছেই থাকে। এবার আসি মাধবী ও রুহেলের কথায়। বাসরাত হলো দুটো মানুষের একান্তই কাছে আসার সময়। অচেনা দুটো হৃদয় নিজেদেরকে চেনার সময়, অনুভব করার সময়। তবে মাধবী ও রুহেল একে অপরকে অনেক দিন থেকে চিনে। তারপরও দুজনের মধ্যে হাজারো সংকোচ, হাজারো জড়তা। শীতের নিস্তব্ধতা, চারদিকে নীরবতা।
এই রাতে রুহেল আছে মহা আনন্দে। এই সময় অবিবাহিত বা ব্যাচেলর ছেলেরা অনেক কষ্টে রাত পার করে শীতের তীব্রতা কমাতে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমায়। কিন্তু রুহেল আজ ব্যাচেলর জীবনের রীতি ঘটিয়ে কোলবালিশের পরিবর্তে আজ বউ ঘুমাবে তার পাশে। সবাই নতুন বউ দেখার জন্য ঘর জুড়ে বসে আছে, আর রুহেল বেচারা বাইরে বসে মশার কামড় খাচ্ছে। শালাবাবু, ঠান্ডা লাগছে? দুলাভাইয়ের মুখের দিকে তাকাতেই বুঝলাম তিনি মজা করছেন। সুযোগ পেলে যা হয় আর কি। আমি মুচকি হাসার চেষ্টা করে বললাম, না ঠিক আছে। আর তো কিছুক্ষণ, তারপরে ঠান্ডা লাগার বদলে গরম লাগবে। চুপ করে বসে থাকলাম। ওনারা দুজন বলে হাসতে থাকুক, পাশের জন বেশ মজা পাচ্ছে মনে হয়। ওনার কেউ নয়, আমার ছোট ভাই ফাহাদ। ফাহাদও মজা করতে পারেন সেটা বুঝতে পারলাম। একটু আগে একবার রুমে গিয়েছিলাম, ঘরে ঢুকতেই ফাহাদ বলল, এই রুমে ঘন ঘন আসিস কেন? তোর বউ অন্য কেউ নিয়ে যাবে? আরেক বিপদ। আমি এসেছিলাম লুঙ্গি নিতে। এই বিয়ের পোশাকে কতক্ষণ থাকা যায়? ছোট ভাইয়ের কথা শুনে এমনিতেই বেরিয়ে এলাম। দুলাভাই উঠে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে বললেন, চলো এবারে ঘরে চলো, অনেক রাত হলো। এতক্ষণে তবে বুঝতে পারলাম। দুলাভাই উঠে আমার ঘরে গিয়ে সবাইকে বের হতে বলল। দুলাভাই পাশে দাঁড়িয়ে বলল, শোনো, নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। প্রথম প্রথম একটু নার্ভাস লাগে। লোকটার দিকে তাকালাম, মুখে দুষ্টমের হাসি মিশে আছে। ওনার কথায় মনে হয় উনি বেশ অভিজ্ঞতা সম্পন্ন। উনি কয়বার বাসর ঘরে ঢুকেছেন জিজ্ঞেস করতে গিয়ে গেলাম থেমে। বাসর ঘর থেকে সব লোক বেরিয়ে গিয়েছে, আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। দুলাভাই আবার বলল, একটুও নার্ভাস হবে না, যাও। আমি ভেতরে ঢুকলাম। দরজা লাগিয়ে দিতে দিতে ওনার কথা ভাবছে। উনি আমাকে নার্ভাস হওয়ার কথা বললো কেন? আমাকে কি নার্ভাস মনে হয়? নার্ভাস হবো কেন? বাসর ঘর তো সাধারণ ঘটনা, বাংলা সিনেমায় কত দেখেছে। বুঝতে পারি। কথাটা বলতে চুপ হয়ে গেলাম। কথাটা কেন বললাম? মাধবী তো অপরিচিত কেউ না, আমার বিয়ে করে বউ। আমার ঘরে আমি বসতে অনুমতি নিতে হবে কেন? এর আগে কখনো কারো অনুমতি লাগেনি। তবে আজ মাধবীর মুখের দিকে তাকালাম, ঘুমটা কিছুটা নেমে গিয়েছে। মুখের মধ্যে একটা রাগের ভাব। আমার কথায় রাগ করেছে সে। আল্লাহ আপনার সহায় হোক, বসো। চুপ করে পাশে বসলাম। ভেবেছিলাম আমাকে আপনি করে বলবে, তারপরে আমি কাছে টেনে নিয়ে বলবো তুমি করে বলো। লজ্জা লাগে। আমি তোমার স্বামী, লজ্জা কিসের? সেরকম কিছু হয়নি। আমার গরম লাগছে। এই শীতের ভিতরে ঠান্ডা লাগার বদলে গরম লাগার যে ব্যাপারটা অস্বাভাবিক। নার্ভাস হওয়ার কারণে এমন লাগছে মনে হয়। দুলাভাইয়ের কথায় তখন পাত্তা দেয়নি, তবে তার কথার বেশ যুক্তি আছে দেখছে। টেবিলের উপরে জগ থেকে পানি ঢেলে পানি খেলাম। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, কিছুতেই পারছি না। ওর পাশে বসতেই বলল, নার্ভাস লাগছে? আমার নার্ভাস লাগছে। সেটা কিভাবে বুঝলো? তবে কি সে আমার মনের খবর জানে? এই নাও পানি খাও। মাধবীর হাত থেকে গ্লাস নিয়ে আরেক গ্লাস পানি খেলাম। আমি ওর দিকে তাকালাম, ভালো করে দেখার চেষ্টা করছি। টানা টানা কাজল করা চোখ, কাজল মাখিয়ে ধরে বেশি সুন্দর লাগছে। ওই চোখের মাঝে বারবার নিজেকে হারাতে দ্বিধা থাকবে না। মুখের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ, মুখের দিকে তাকিয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। এতক্ষণে নার্ভাস ভাবটা কেটে গিয়েছে। এক মুহূর্তে মাধবীকে খুব আপন লাগছে। মাধবী মুচকে হেসে বলল, এভাবেই থাকবে নাকি চেঞ্জ করে নেবে? তুমি চেঞ্জ করো নাও, আমি পরে করছি। ওকে। আমি বিছানায় বসে আছি। ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে। ঘর সাজিয়ে অনেক টাকা আদায় করেছে তারা। মাধবী ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, ওর দিকে তাকিয়ে হাসতে থাকলাম। আমার হাসির ব্যাপারটা সে বুঝতে পেরেছে বোধহয়, তাই কিছুটা লজ্জা পেয়ে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। সে শাড়ি পরেছে, কিন্তু শাড়ির কুচি ঠিক হয়নি। হাসি থামানোর জন্য বললাম, এর আগে শাড়ি পরিনি, কিভাবে কুচি দেয় সেটা আমি পারি না। সমস্যা নেই, আমি ঠিক করে দিচ্ছি। তুমি? কেন, আমাকে কি অকর্ম ঠিকই মনে হয়? তেমন না, তবে তুমি। এখানে এসো, ঠিক করে দে। মাধবী শাড়ির কুচি ঠিক করে দিলাম। আমার সুন্দর করে শাড়ি পরানো দেখে সে অবাক। একটা ছেলে হয়ে এত সুন্দর শাড়ি পরাতে পারে? সে বলল, তুমি তো ভালো শাড়ি পরানো কোথা থেকে শিখলে? আগে কয়জনকে শাড়ি কুচি ঠিক করে দিয়েছো? কোনো মেয়েকে পড়ায়নি, তবে ইউটিউব দেখে শিখেছে। মানে? ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল আমি নিজ হাতে আমার বউকে শাড়ি পরাবো।
এখন থেকে তাহলে তুমি আমার শাড়ি ঠিক করে দেবে। আচ্ছা। তবে পড়াতে গিয়ে দুষ্টুমি করবে না। মাধবীর মুখে দুষ্টুমির হাসি। রুহেল ওর হাসি দেখতে দেখতে ওয়াশরুমে চেঞ্জ করতে ঢুকলো। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো মাধবী চুপ করে বিছানার উপর বসে আছে। দুজনের কারো মাঝেই জড়তা নেই। রুহেলও বিছানায় উঠে বসলো। সে মাধবীর দিকে তাকিয়ে বলল, ঘুম পাচ্ছে আমার। ঘুমাবে? আচ্ছা ঘুমাও। আমার কথায় মাধবীর কিছুটা মন খারাপ হয়ে গেল। সে ভাবেনি আমি এত সহজে ঘুমাতে বলবো। আমি চাই না সে ঘুমাক, তবুও বললাম। কোলবালিশ মধ্যে দিয়ে মাধবী শুয়ে পড়ল। এমন কাজ দেখে কিছুটা অবাক হলাম। দীর্ঘ প্রতীক্ষার পরও আমাকে কোলবালিশ নিয়ে ঘুমাতে হবে। ওর দিকে তাকিয়ে বললাম, কোলবালিশ দিলে কেন? সে অভিমানের সুরে বলল, তুমি যেন আমায় ছুতে না পারো। চুপ হয়ে গেলাম। এখনই অভিমান করে বসে আছে? মেয়েটা বেশ অভিমানে বোঝায় যায়। অভিমান ভাঙানোর দায়িত্ব আমাকে নিতে হবে। কোলবালিশটা অন্য পাশে রাখলাম। মাধবীর পাশে আমিও শুয়ে পড়লাম। হাতটা ধরে কাছে টেনে নিলাম। চোখের মাঝে লজ্জা দেখা যাচ্ছে। লজ্জা মাখা চোখে বলল, কাছে টেনেছো ঠিক আছে, জড়িয়ে ধরবে না। কিছু নিষেধের মাঝে হ্যাঁসূচক কথা থাকে। সে আমাকে জড়িয়ে ধরতে বলেছে। আমি কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরলাম। ঠান্ডার জন্য লেপটাও গায়ের উপর জড়িয়ে দিলাম। রাত 2টার বেশি বাজে মনে হয়। আমি চুপ করে শুয়ে আছি। চোখে ঘুম নেই। মাধবীর চোখে এখন ঘুম নেই। আমার বুকে মাথা রেখে মনের কথাগুলো বলে যাচ্ছে। আমি চুপ করে ওকে দেখছি। এমন একটা বউয়ের প্রেমের সাগরে হারাতে ইচ্ছে করছে। নিজের অজান্তে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এখন দুজনের কারো ঠান্ডা লাগছে না। প্রেমের উষ্ণতায় মিশে যাচ্ছে দুজন। সমাপ্ত।